ক্ষমতা বড় অদ্ভুত, নেশাগ্রস্ত এবং অন্ধ করে দেওয়া এক মায়াজাল। যখন কোনো মানুষ বা একটি পরিবার এই ক্ষমতার মসনদে যুগের পর যুগ ধরে বসে থাকে, তখন তাদের চারপাশের স্তাবক আর চাটুকারেরা তাদের মগজে একটি ভয়ঙ্কর বিষ ঢুকিয়ে দেয়। তারা বোঝাতে শুরু করে, আপনি অদ্বিতীয়, আপনি আনপ্যারালাল, আপনাকে ছাড়া এই দেশ অচল, এই পৃথিবী অচল। এই স্তুতির সাগরে ভাসতে ভাসতে একসময় রক্তমাংসের মানুষগুলো নিজেদের ঈশ্বর বা ফেরাউন ভাবতে শুরু করে। তারা ভুলে যায় যে তারা মাটির তৈরি এবং একদিন এই মাটিতেই তাদের মিশে যেতে হবে। তারা রাষ্ট্রযন্ত্র, পুলিশ, সেনাবাহিনী আর বিচার ব্যবস্থাকে নিজেদের পকেটে পুরে ফেলে মনে করে তাদের এই সিংহাসন অবিনশ্বর, তাদের পতন অসম্ভব। কিন্তু তারা একটি চরম সত্য ভুলে যায়। যখন পৃথিবীর কোনো শাসক দম্ভ ভরে নিজেকে আনপ্যারালাল বা অদ্বিতীয় বলে দাবি করে, ঠিক তখনই মহাকালের সিংহাসনে বসে থাকা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা মুচকি হাসেন। তিনি তার নিজস্ব অদ্ভুত এবং নাটকীয় উপায়ে সেই দাম্ভিকদের জানিয়ে দেন, এই মহাবিশ্বে আনপ্যারালাল কেবল একজনই, আর তিনি হলেন সৃষ্টিকর্তা স্বয়ং। বাকি সব অহংকার কেবলই তাসের ঘর। ইতিহাসের পাতাগুলো উল্টালে এমন আনপ্যারালাল দাবি করা স্বৈরাচারীদের পতনের ভুরি ভুরি দৃষ্টান্ত চোখে পড়ে, যা যে কোনো থ্রিলার গল্পকেও হার মানায়। একদম নিখুঁত একটি উদাহরণ চেঙ্গিস খান। চেঙ্গিস খান ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা সামরিক জাদ্রেল শাসক এবং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জেনোসাইডার বা গণহত্যাকারী। তার অশ্বারোহী বাহিনীর খুরের শব্দে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত রাজাদের রক্ত হিম হয়ে যেত। তিনি কোটি কোটি মানুষকে হত্যা করে মাথার খুলি দিয়ে পাহাড় বানিয়েছিলেন। তার ধারণা ছিল পৃথিবীর কোনো অস্ত্র, কোনো সেনাবাহিনী তাকে হত্যা করতে পারবে না। কিন্তু সৃষ্টিকর্তা তাকে কিভাবে শেষ করলেন? কোনো বিশাল যুদ্ধে নয়, কোনো পরাক্রমশালী বীরের তলোয়ারের আঘাতেও নয়। বিশ্বের অর্ধেক জয় করা এই দানবের পতন হয়েছিল অত্যন্ত তুচ্ছ, হাস্যকর একটি কারণে। সামান্য একটি ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে তিনি আঘাতে ধুকে ধুকে মারা যান। নমরুদের কথা মনে আছে? নিজেকে খোদা দাবি করা সেই নমরুদ, যার বিশাল সাম্রাজ্য আর অট্টালিকার অহংকার আকাশ ছুঁয়েছিল। সৃষ্টিকর্তা তাকে মারার জন্য কোনো বিশাল ড্রাগন পাঠাননি, পাঠিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র এবং বিরক্তিকর প্রাণী, একটি ল্যাংড়া মশা। সেই মশা নমরুদের নাকের ফুটো দিয়ে মগজে ঢুকে যায়, আর মশারের কামড়ের যন্ত্রণায় নিজের মাথায় জুতো পেটাতে পেটাতে সেই আনপ্যারালাল রাজার করুণ মৃত্যু হয়। গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি পুরো পৃথিবী জয় করার স্বপ্নে মত্ত ছিলেন, তার মৃত্যু হয়েছিল মাত্র 32 বছর বয়সে, সামান্য একটি মশার কামড়ে হওয়া ম্যালেরিয়া বা টাইফয়েড জ্বরে। ইতিহাস বারবার এই মেসেজটাই দিয়ে যায়, পরাশক্তিদের অহংকার চূর্ণ করার জন্য সৃষ্টিকর্তার কোনো বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। প্রকৃতির একটি ছোট্ট তুচ্ছ ইশারাই যথেষ্ট। এবার ইতিহাসের সেই অমোঘ সূত্রটিকে আমাদের চোখের সামনে ঘটে যাওয়া 5 আগস্টের বাস্তবতার সাথে মিলিয়ে দেখুন। গত 15 বছর ধরে বাংলাদেশে কি চলছিল? শেখ হাসিনা এবং তার পরিবার নিজেদের আক্ষরিক অর্থেই আনপ্যারালাল হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মন্ত্রী, এমপি, আমলা থেকে শুরু করে রাস্তার পাতি নেতা পর্যন্ত সবাই একটা কথাই বলতো, নেত্রী ছাড়া বাংলাদেশ অন্ধকার, ওনার কোনো বিকল্প নেই। তারা এমন এক ভয়ের রাজত্ব, এমন এক আয়নাঘর আর পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল যে দেশের 18 কোটি মানুষের মনেও একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গিয়েছিল। দেশের প্রতিটি সাধারণ মানুষই মনে মনে ভাবত, এই মহিলার পতন তো স্বাভাবিকভাবে কোনোদিন সম্ভব নয়। হয়তো তার মৃত্যু ছাড়া এই দেশ স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাবে না। আমরা সবাই ভেবেছিলাম হয়তো কোনো ভয়ঙ্কর সামরিক কূ হবে, হয়তো বড় কোনো আন্তর্জাতিক যুদ্ধ লাগবে, তবেই হয়তো এই দুর্ভেদ্য সরকারের পতন ঘটবে। কিন্তু সৃষ্টিকর্তা কি করলেন? তিনি এই অহংকারী রক্তপিপাসু স্বৈরাচারের পতন ঘটাতে কোনো সেনাবাহিনী পাঠালেন না। তিনি পাঠালেন এই দেশের সাধারণ নিরস্ত্র কিছু ছাত্রছাত্রীকে, যাদের হাতে ছিল না কোনো বন্দুক, ছিল না কোনো বিদেশি ফান্ডের জোর। আবু সাইদ বা মুগ্ধদের মতো সাধারণ তরুণরা যখন 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক পেতে দিল, তখন সেই আনপ্যারালাল স্বৈরাচারের সিংহাসনের ভিত কয়েকদিনের মধ্যেই বালির বাঁধের মতো ধসে পড়ল। আর পতনের দৃশ্যটা কেমন ছিল? যে নেত্রী আগের দিনও দম্ভ করে বলেছিলেন, আমি শেখ মুজিবের মেয়ে, আমি পালাই না, পরদিন তাকে মাত্র 45 মিনিটের নোটিশে একটি সামরিক হেলিকপ্টারে করে পালাতে হলো। তার এই পতন কোনো বিরচিত পতন ছিল না, তার পতন হয়েছিল ভন ভন করা ঠুনকো মাছির মতো। হ্যাঁ, ঠিক একটা মাছির মতোই তাকে লেজ গুটিয়ে নিজের দলের লাখ লাখ নেতাকর্মীকে মৃত্যুর মুখে ফেলে রেখে এক কাপড়ে দেশ থেকে পালাতে হয়েছিল। যে নেত্রী নিজেকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ ভাবতেন, আজ তিনি ভিনদেশের একটি অজ্ঞাত সেফ হাউসে বন্দী আছেন। তার কাছে আজ একটি পাসপোর্টও নেই। প্রকৃতির এই নির্মম এবং নাটকীয় প্রতিশোধের চেয়ে বড় কোনো থ্রিলার কি হলিউডের কোনো স্ক্রিপ্ট রাইটার লিখতে পারবে?
ইতিহাসের এই নির্মম রসিকতাগুলো কেবল অতীত নয়, এগুলো হলো বর্তমান এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। আজ যখন আমরা ভারতের দিকে তাকাই, তখন সেখানেও আমরা দেখতে পাই এক নতুন ফেরাউনের উত্থান। নরেন্দ্র মোদী এবং তার কট্টরপন্থী ISS সরকার আজ নিজেদের আনপ্যারালাল ভাবতে শুরু করেছে। তারা মনে করে হিন্দুত্ববাদের বিষাক্ত আফিম খাইয়ে আর ED CBI দিয়ে তারা অনন্তকাল ভারতের 140 কোটি মানুষকে শাসন করবে। তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে অবজ্ঞা করছে। তারা বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রকে নিজেদের পেছনের উঠোন ভেবে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে। তাদের উগ্রপন্থী নেতারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে অখণ্ড ভারতের হুঙ্কার দিচ্ছে আর বাংলাদেশের মানচিত্র গিলে খাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তারা ভুলে গেছে, অহংকারের চূড়ায় বসে থাকা মানুষগুলোর পতন সবসময়ই সবচেয়ে ভয়াবহ হয়। মোদির এই রিগড সিস্টেম বা জালিয়াতি সাম্রাজ্য হয়তো বাইরে থেকে খুব শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ভারতের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং জেনজি প্রজন্মের তরুণদের মনে যে ক্ষোভের বারুদ জমছে তা যে কোনো দিন বিস্ফোরিত হতে পারে। যে সৃষ্টিকর্তা চেঙ্গিস খানকে একটি ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়ে মারতে পারেন, যে সর্বশক্তিমান আল্লাহ শেখ হাসিনাকে ঠুনকো মাছির মতো দেশছাড়া করতে পারে, সেই প্রকৃতির কাছে মোদি বা অমিত শাহের এই মেকি হিন্দুত্ববাদী সাম্রাজ্য গড়িয়ে দেওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। রাত গভীর হচ্ছে। দিল্লির রায়সিনা হিলে হয়তো আজ কারো চোখে ঘুম নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন রাজপথের আন্দোলনরত তরুণদের মুখ। তারা হয়তো ভাবছেন, পুলিশ দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে তারা আরও কিছুদিন নিজেদের মসনদ টিকিয়ে রাখবেন। কিন্তু তারা বুঝতে পারছেন না যে তারা এমন একটি টাইম বোমার উপর বসে আছেন যার টাইমার অন করে দিয়েছেন স্বয়ং মহাকালের নিয়ন্তা। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে অহংকারী রাজারা তাদের কিস্তিমাতের টিকে এগোচ্ছে, ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শিগগিরই হয়তো এমন এক দিন আসবে যেদিন ভোরের আলো ফোটার ঠিক আগেই দিল্লির রাজপথেও শোনা যাবে সেই একই গগনবিদারী হুঙ্কার যা একদিন ঢাকার রাজপথকে প্রকম্পিত করেছিল। সেদিন ভারতের তরুণরাও বুক পেতে দিয়ে বলবে, হয় মুক্তি নয় মৃত্যু। সাসপেন্স এখন তুঙ্গে। এই তরুণ প্রজন্মের পারমাণবিক প্রতিরোধী আন্দোলন কি সত্যিই ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখবে? মোদী কি পারবেন এই আসন্ন গণঅভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজের মসনদ বাঁচাতে, নাকি শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ক্ষমতা আর দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই মহাবিশ্বে যখনই কোনো মানুষ বা পরিবার নিজেদের আনপ্যারালাল ঘোষণা করে, সৃষ্টিকর্তা তখনই তার সবচেয়ে নিপুণ এবং নাটকীয় স্ক্রিপ্টটি লেখা শুরু করেন। মেঘ ঘনীভূত হচ্ছে আর ইতিহাস নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রলয়ঙ্কারী সাইক্লোনের, যে সাইক্লোন ধুয়ে মুছে সাফ করে দেবে অহংকারীদের সমস্ত মেকি রাজত্ব। খেলা তো কেবল শুরু।